নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সব থেকে বড় 10টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। শ্রমিক গুজরাটে, সুকান্ত বারাণসীতে। মোদীর নির্দেশে বাংলায় কি করতে চলেছেন বিজেপি নেতারা? তৃণমূল দুষ্কৃতীরা পাহারা দিচ্ছিল যাতে হাসপাতালে না যায়, বেদম মারে মৃত্যু বিজেপি কর্মীর। ছাত্র ভোটেও শূন্য বাম, এবিভিপির ঝড়ে কাঁপল গোটা বিশ্ববিদ্যালয়। কালো টাকা সাদা করতে কেন্দ্রের প্রকল্পেই হাতিয়ার চন্দ্রনাথের, বিস্ফোরক তথ্য ইডির। সন্তোষ মিত্র স্কয়ারে একের পর এক চিঠি পুলিশের, কারণ নিয়ে কি বলছেন পুলিশ কমিশনার? উঠে এলো টিচার ইনচার্জ পদ, রাজ্যের সমস্ত স্কুলের জন্য নয়া নির্দেশিকা জারি করল শিক্ষা দপ্তর। রানী বিড়লা গার্লস কলেজে মামলা, মুখ্যমন্ত্রীর ভাতৃবধূর মামলা খারিজ করে দিল হাইকোর্ট। পঞ্চমী থেকে দশমীর তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণ কবে কোথায় জানুন আবহাওয়ার আপডেট। বাংলার আবেগে শান বিজেপিরও, ভিন রাজ্যে বাঙালিদের সঙ্গে জনসংযোগ শ্রমিক সুকান্তর। বিহারের রাজনীতিতে নতুন মোড়, এবার জাত ধর্ম নয়, উন্নয়নের রাজনীতি করবেন তেজস্বী যাদব। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছি বিস্তারিত খবরে। যে অস্ত্রে তৃণমূল বিজেপিকে ঘায়েল করতে চাইছে, বিজেপি এবার সেই অস্ত্রই ঘুরিয়ে দিতে চাইছে শাসক দলের দিকে। বাংলা ভাষার অপমান এবং বাংলার বাইরে বাঙালিদের হেনস্থা, এই দুটি অভিযোগ তুলে বারবার বিজেপিকে বিনছে তৃণমূল। প্রকাশ্য মঞ্চে বিরোধী দল যদি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে, কিন্তু ভিতরে ভিতরে বিজেপি এর পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছে। এই কর্মসূচির সঙ্গে বাঙালি হেনস্থা সংক্রান্ত অভিযোগের সম্পর্ক মানতে নারাজ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিংহ। তিনি বলেন, কোথাও কোনো বাঙালি হেনস্থা নেই, তৃণমূলের সাজানো গল্প কেউ বিশ্বাস করে না, আমাদের কর্মসূচির সঙ্গে এগুলো কোনো সম্পর্ক নেই। তবে তিনি স্বীকার করেন যে আসন্ন বিধানসভা নির্বাচনের সঙ্গে এই কর্মসূচির সম্পর্ক রয়েছে। তার কথায়, যাদের কাছে আমরা যাচ্ছি তাদের অনেকেই হয়তো সেই রাজ্যেরই ভোটার, কিন্তু তাদের আত্মীয় স্বজন বা পরিচিতরা এই রাজ্যে থাকেন। আমরা তাদের বোঝাবো অন্যান্য রাজ্য কতটা এগিয়ে গিয়েছে এবং কেন এই রাজ্য থেকে তৃণমূলকে সরানো প্রয়োজন। উত্তরাখণ্ডের দেরাদুন এবং হরিদ্বারের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক সেরে এসেছেন লকেট চট্টোপাধ্যায়। দিল্লির 8টি পুজো কমিটির সঙ্গে দেখা করেছেন কেয়া ঘোষ। মুম্বাইয়ের দুর্গাপুজোর দায়িত্ব দেওয়া হয়েছিল রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, নিশীথ প্রামাণিককে। এদের মধ্যে রূপা এবং রুদ্রনীল বৈঠক সেরে এসেছেন। ভিন রাজ্যে জনসংযোগের অভিজ্ঞতা প্রসঙ্গে কেয়া ঘোষ বলেন, দিল্লিতে যাদের সঙ্গে দেখা করেছি তারা সবাই আমাকে বোঝানোর চেষ্টা করেছেন যে আমি বাংলার বাইরে থাকলেও এক টুকরো বাংলার মধ্যেই আছি। 3 দিন ছিলাম, প্রতিটি কমিটি আমাকে বাঙালি সিঙ্গারা, বাঙালি ভেজিটেবল চপ খাইয়েছে। পুনেতে গিয়ে মাংস ভাতের আপ্যায়ন পেয়েছেন রাজ্য বিজেপির সহসভাপতি রথীন্দ্রনাথ বসু। মধ্যরাতে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে ঘুম থেকে ডেকে তুলে নৃশংসভাবে মারধর। শুধু তাই নয়, মারধরের পর রাত ভোর বাইরে অপেক্ষা করল দুষ্কৃতীরা, যাতে জখম বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া না যায়। অভিযুক্তদের ভয়ে রাতে জখম যুবককে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারেননি বলে দাবি পরিবারের। বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে গেলে সঞ্জয় ভৌমিক নামে ওই যুবকের মৃত্যু হয়। স্থানীয় বিজেপিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে অভিযুক্তরা সকলেই তৃণমূল কর্মী এবং সমর্থক। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় নবদ্বীপ থানায়। ঘটনাটি নদিয়ার নবদ্বীপ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুরে। জানা গিয়েছে, বুধবার বিশ্বকর্মা পুজোর রাতে নবদ্বীপের প্রাচীন মায়াপুরে নতুন পাড়ার বাসিন্দা সঞ্জয় ভৌমিক বাড়ি ফিরছিলেন। তখন এলাকায় ঝামেলা চলছিল। তিনি বাধা দিতে গেলে তার সঙ্গে বচসা বাঁধে। এরপর বাড়ি ফিরে রাতে বাড়িতে ঘুমোচ্ছিলেন। পরিবারের অভিযোগ, সেই সময় জয় রায়, তারক দেবনাথ, নান্টু এবং ঝন্টু সহ স্থানীয় বেশ কয়েকজন তাদের বাড়িতে ঢুকে সঞ্জয়কে লোহার রড এবং লাথি দিয়ে বেধড়ক মারধর করেন। বাধা দিতে গেলে সঞ্জয়ের পরিবারকেও মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় বাড়িতেই পড়ে থাকেন সঞ্জয়। পরিবারের দাবি, ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ঘেরাও করে রেখেছিলেন যাতে সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যাওয়া না যায়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাদের দলের কর্মীকে খুন করেছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ঝড় তুলল বিজেপির ছাত্র পরিষদ তথা আরএসএস সমর্থিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। কংগ্রেস সমর্থিত ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন এবং ইন্ডিয়াকে ছিটকে দিয়ে একের পর এক পদ নিজেদের কবলে নিয়ে এলো তারা। তবে অন্যদিকে কংগ্রেসের পদপ্রার্থীকে হারালো 16,000 ভোটে। বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছিল ছাত্র পরিষদ নির্বাচন। ভোট দিয়েছেন 2.5 লক্ষের অধিক পড়ুয়া। ছাত্র পরিষদ নির্বাচন হলেও তা ঘিরে উত্তেজনা ছিল টানটান। 52টি কেন্দ্র এবং 195টি বুথ সহ হয়েছে নির্বাচন প্রক্রিয়া।
আনা হয়েছিল 711টি ইভিএম এবং ভোট পড়েছে 39%। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের মোট 4টি পদে 3টি জিতেছেন আরএসএস সমর্থিত এবিভিপি প্রার্থীরা, আর একটি মাত্র পদ জিতেছেন কংগ্রেস সমর্থিত এনআইএসইউ প্রার্থীরা। জানা গিয়েছে, পরিষদের সভাপতি পদের জন্য অন্যতম পদপ্রার্থী ছিলেন 2 জন। এদিকে এবিভিপির প্রার্থী আর্যমান, অন্যদিকে কংগ্রেস সমর্থিত এনএসইউআই এর প্রার্থী জোসেলিন নন্দিতা চৌধুরী। শুক্রবার প্রকাশিত ভোট অনুযায়ী 28,000-এর বেশি ভোট পেয়ে এই পদে দিল্লি বিশ্ববিদ্যালয়ে নয়া সভাপতি পদে বসলেন আর্য। অন্যদিকে এনএসইউআই প্রার্থী পেয়েছেন 12,000-এর সামান্য অধিক ভোট। শুধু সভাপতি নয়, সচিব এবং যুগ্ম সচিব পদেও জয়লাভ করেছেন বিজেপি ছাত্রদল। দিল্লি বিশ্ববিদ্যালয়ে নয়া সচিব হয়েছেন কুণাল চৌধুরী এবং যুগ্ম সচিব হয়েছেন দীপক ঝা। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করেছেন এবং জামিন পেয়েছেন রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে ইডি। শনিবার ফের শুনানি। এই পরিস্থিতিতে ইডি সূত্রে খবর, নিজের কালো টাকা সাদা করতে কেন্দ্রীয় প্রকল্পকে হাতিয়ার করেছিলেন রাজ্যের কারামন্ত্রী। ইডির নথিতে সেই কথাই লেখা রয়েছে। ইডি সূত্রের খবর, 90 লক্ষ টাকা জরিমানা দিয়ে 2 কোটি টাকার সম্পত্তির হিসেব দিয়েছিলেন চন্দ্রনাথ সিনহা। কিভাবে কালো টাকা সাদা করলেন তিনি? লুকিয়ে রাখা কালো টাকা মূল স্রোতে নিয়ে আসতে 2016 সালে কেন্দ্র ইনকাম ডিক্লারেশন স্কিম চালু করে। এই প্রকল্পের রক্ষা কবচ দিয়েছিল কেন্দ্র। 45% জরিমানা দিয়ে অঘোষিত আয়ের হিসেব দিলে তা নিয়ে তদন্ত হবে না বলে কেন্দ্র জানিয়েছিল। সেই সুযোগ নিয়েছিলেন চন্দ্রনাথ। ইডি নথিতে লেখা হয়েছে 90 লক্ষ টাকা জরিমানা দিয়ে 2 কোটি টাকার হিসেব দিয়েছিলেন এবং ওই 2 কোটির আয়ের উৎস নিয়েও সন্দেহ ইডি অফিসারদের। চাকরি বিক্রির টাকা ঘুরিয়ে সাদা করেছিলেন বলে দাবি এদের। এবং এখানেই শেষ নয়, ইডি সূত্রে খবর, নোট বাতিলের সুযোগও কাজে লাগিয়েছিলেন চন্দ্রনাথ। মন্ত্রীর স্ত্রীর আয়কর রিটার্ন ঘেঁটে তদন্তকারীরা দেখছেন 2016 সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসে 44,35,000 টাকা রাষ্ট্র আয়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হয়েছে। অথচ সেই ব্যাংক অ্যাকাউন্ট ঘেঁটে দেখা যায় আদতে মাত্র 7 লক্ষ টাকা জমা পড়েছিল ওই জয়েন্ট অ্যাকাউন্টে, অর্থাৎ প্রায় 37 লক্ষ টাকার মিথ্যে তথ্য দেওয়া হয়েছিল আয়কর দপ্তরকে। এই হিসেব অনুযায়ী 2017 থেকে 18 অর্থবর্ষ দেননি মন্ত্রী। 2022 সালে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে মামলা গড়ায়, সেই বছরে পুরনো হিসেব দিয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ। এখন তাকে নিজেদের হেফাজতে নিয়েই ওই টাকার উৎসের খোঁজ করতে চাইছে ইডি। দুর্গাপুজোয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ মিত্র স্কয়ারকে একের পর এক চিঠি কলকাতা পুলিশের। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি, হয়রানির অভিযোগ করছেন। সন্তোষ মিত্র স্কয়ারে একের পর এক চিঠি পাঠানো নিয়ে এবার মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেই সুরক্ষা কিভাবে নিশ্চিত করা যাবে সেটাই কলকাতা পুলিশের লক্ষ্য থাকে। আমরা নিশ্চিত পুজো কমিটিগুলিরও এই একই টার্গেট থাকে, কিভাবে দর্শনার্থীদের সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা যাবে, দর্শনার্থীদের ভিড় কেমন হয়, অতীতের অভিজ্ঞতা কি, সেটা দেখেই চিঠি পাঠানো হয়। আমাদের চিঠিগুলো দেখলেই বুঝতে পারবেন সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই লেখা হয়েছে। প্রতি বছর ভিড় উপচে পড়ে সন্তোষ মিত্র স্কয়ারে এবং তাদের থিম অপারেশন সিঁদুর, এবং সেই দর্শনার্থীরা ভিড় করবেন বলে আশাবাদী এই পুজো কমিটি। এই পরিস্থিতিতে সন্তোষ মিত্র স্কয়ারে দর্শনার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চেয়ে মোট 4টি চিঠি পাঠানো হয়েছে পুলিশের তরফে। পুলিশের বারবার চিঠি পাঠানো নিয়ে ক্ষোভ উগরে দিয়ে সজল ঘোষ বলেছিলেন, কলকাতা শহরে যদি একটা দুর্গাপুজোর জায়গা ঢোকা বেরোনো সহ রাস্তাঘাট সহ আমার থেকে কেউ বেশি বড় দেখাতে পারে, তাহলে আমি পুজোর সঙ্গে নিজেকে যুক্ত রাখবো না। তাদের পুজো কমিটিগুলিকে হয়রানিরও অভিযোগ তুলেন। বিজেপির কাউন্সিলরের এই অভিযোগ নিয়ে পুলিশ কমিশনার বলেছেন, উনি কি বলছেন তার উপর আমার মন্তব্য করা উচিত না, তবে কলকাতা পুলিশ সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে চাইছে। বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। তবে যাতে বলা হয়েছে এখন থেকে টিআইসি বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ আর থাকছে না। রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার নিয়ন্ত্রিত স্কুলের সঙ্গে এই নিয়ম লাগু হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী কোনো স্কুলে প্রধান শিক্ষকের পদ ফাঁকা থাকলে সেই জায়গায় যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন বা তার পদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইনচার্জ বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইনচার্জ যিনি হবেন, এবার থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ উঠিয়ে এমনটাই জানালো শিক্ষা দপ্তর। উল্লেখ্য, সম্প্রতি কাকদ্বীপে স্কুলে পড়ুয়াদের সামনেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ ওঠে। স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ ওঠায় ওই নেতাকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই। এই আবহে শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে অন্যদিকে রাজ্যের এই সিদ্ধান্তে খুশি শিক্ষক, যেখানে প্রধান শিক্ষকেরা কাজে যোগ দেওয়ার পর ইনচার্জের দাপটে কাজ করতে পারতেন না, এবার থেকে সেই সমস্যার সমাধান হলো বলেই আশাবাদী তারা।
বাঙালি অস্মিতা নিয়ে এবার তৃণমূলের পাল্টা কর্মসূচি নিল বিজেপিও, আর বাঙালি সেরা উৎসব দুর্গাপুজোকেই এর জন্য বেছে নিল গেরুয়া শিবির। বাংলা এবং বাঙালির আবেগে শান দিতে এবার ভিন রাজ্যের বাঙালিদের সঙ্গে জনসংযোগে জোর দেওয়ার কৌশল বঙ্গ বিজেপির নেতৃত্বদের। বিভিন্ন রাজ্যে পুজো প্রস্তুতির বৈঠকে যোগ দিচ্ছেন বিজেপি নেতারা। সূত্রের খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে যাচ্ছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, আর শ্রমিক ভট্টাচার্য যাবেন গুজরাটে, মোদীর রাজ্যে, যেখানে বাঙালিদের সঙ্গে পুজো নিয়ে আলোচনার পাশাপাশি বাংলা ভাষা নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি সংক্রান্ত বার্তাও দেবেন। আসলে শারদ উৎসবের মৌসুম বিভিন্ন রাজনৈতিক দলের কাছে জনসংযোগের সেরা সময়। সেই সুযোগ হাতছাড়া করতে একেবারেই চান না কেউ। তার উপর আগামী বছর বঙ্গে বিধানসভা নির্বাচন, বিগত বেশ কয়েকটি নির্বাচনের ফলাফলে বাংলার মাটিতে তেমন একটা সুবিধা করতে পারেনি পদ্ম শিবির। তাই বলে 26-এর ভোটেও হাল ছাড়তে নারাজ শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা। বরং 26-এ বাজিমাত করতে নতুন করে টিম করছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বঙ্গের সংগঠন ঢেলে সাজানোর পাশাপাশি অন্যান্য রাজ্যে বসবাসকারী বাঙালিদের সঙ্গে জনসংযোগেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এই পরিকল্পনা নেপথ্যে রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জানা যাচ্ছে এই কর্মসূচির জন্য প্রত্যেক রাজ্যে স্থানীয় নেতৃত্বের একটা অংশ নিয়ে বিশেষ দল গড়ে দেওয়া হয়েছে। তারা এই শ্রমিক সুকান্তদের নিয়ে যাবেন স্থানীয় পুজো কমিটিগুলির কাছে। সম্প্রতি ভিন রাজ্যে বাংলা ভাষা এবং বাঙালি অত্যাচার নিয়ে পরিযায়ী শ্রমিকদের উপর যেভাবে লাগাতার নির্যাতনের অভিযোগ উঠছে, তাকে ইস্যু করে রাজ্যের শাসক শিবির জোর কদমে ময়দানে নেমেছে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো যখন পুরো দমে ময়দানে নেমে পড়েছে, তখন প্রধান বিরোধী দল আরজেডি এক নতুন রাজনৈতিক কৌশল ঘোষণা করেছে। আরজেডির নেতা এবং ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তারা রাজনীতিতে মূল ভিত্তি হবে বিহারের উন্নয়ন, সমৃদ্ধি এবং শিল্পায়ন, জাত ও ধর্ম নয়। শুক্রবার বিহার অধিকার যাত্রার ছবি এবং ভিডিও শেয়ার করে তেজস্বী জানান, আমি এখানে নতুন ধরনের রাজনীতি করতে এসেছি। বিহারের মাথাপিছু আয় বৃদ্ধি, উন্নয়ন এবং বিহারের সামগ্রিক সমৃদ্ধি আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, বর্তমান সরকারের উপরে মানুষ ক্ষুব্ধ এবং হাজার হাজার মানুষ তার মিছিলে যোগ দিয়েছেন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মতো বিজেপি নেতারা বিহারের আসল সমস্যা নিয়ে ভাবছেন না বলে তিনি মন্তব্য করেন। বিহারে বেকারত্ব, দুর্নীতি, অপরাধের বিরুদ্ধে যাত্রা শুরু করেছেন লালু পুত্র। রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় যে সমস্ত জেলাগুলি যাওয়া বাকি ছিল, সেসব অঞ্চলের মানুষের কাছে পৌঁছাতেই এই যাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, জেডিইউ এর নেতৃত্বাধীন বর্তমান এনডিএ সরকারকে ক্ষমতাচ্যুত করতে তেজস্বীর নতুন রাজনীতি কতটা কার্যকর হয়। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।